শুরু করছি সরকার ভাই দ্য কিং অফ ঢাকা উপন্যাসের তৃতীয় পর্ব। লিখেছেন কায়নাত খান কবিতা। পাঠ করছি অষ্টাদশী। তুই? বজ্রপাতের ন্যায় জোড়া চিৎকার ভেসে আসে পুরো আঙিনা জোরে। যেখানে আয়েশা এবং তানভীর সরকার একজন আরেকজনকে দেখতেই পারে না, সেখানে তাদের বিয়ের কথা হচ্ছে। সব থেকে মজার বিষয় হলো দুজনের একজনও এই বিষয়ে অবগত ছিল না। তানভীর এবং আয়েশা একজন আরেকজনকে দেখে ফুলতে থাকে, যেন লবণ ছাড়াই একজন আরেকজনকে চিবিয়ে খাবে। আয়েশা কিছু বলতে যাবে তার আগেই অপর প্রান্ত থেকে আমেনা একটি ট্রেতে করে এক জগ ভর্তি ট্যাং মেশানো শরবত এবং একটি চকচকে গ্লাস নিয়ে এসে উপস্থিত হয়। নিয়ম অনুযায়ী আয়েশাকে নিজের হাতে শরবত ঢেলে তানভীরকে দিতে হবে। আমেনা এসে গ্লাস থেকে শরবত ঢেলে আয়েশার হাতে ধরিয়ে দিয়ে বলে, ল পারিসা, নয়া দামানরে শরবত দে। আয়েশা ব্রু কুঁচকে তাকায় তানভীরের পানে। হুট করে শরবতের গ্লাসটি নিয়ে তানভীরের মুখ বরাবর ছুঁড়ে মারে সে। চোখ বন্ধ করে নেয় তানভীর। শরবত তো বহুত দূরের বিষয়, তোরে আমি বিষ খাওয়া মশালা। হাত দিয়ে নিজের মুখে লেগে থাকা শরবত মুছে জগ ভর্তি শরবত আয়েশার মাথায় ঢেলে দেয় তানভীর। তার এহেন কর্মকাণ্ড দেখে ছুটে পালাতে থাকে আমেনা, কারণ বেশি বাড়াবাড়ি হওয়ার আগেই বাড়ির বয়োজ্যেষ্ঠদের জানাতে হবে পুরো বিষয়টি। কিন্তু নিজের অজান্তে তড়িঘড়ি করে দৌড় দেওয়ার ফলে খুব জোরে ধাক্কা খেতে খেতে খায় না আমেনা। শক্তপোক্ত বাহু তাকে সামলে নেয়। ভয় মিশ্রিত চোখে উপরের দিকে তাকায়, দেখে ঢাকা ৮ আসনের জন্য এমপি পদে দাঁড়ানো তুষার সরকার তাকে ধরে রেখেছে। খুব বেশি লোক হওয়ার ফলে পাত্রী দেখতে কে কে এসেছে এটা সঠিক জানা ছিল না আমেনার। তবে তাকে হুট করে সামনে দেখে ধারণা হয়ে যায় তার। তুষার সরকার এক দৃষ্টিতে আমেনার দিকে তাকিয়ে থাকে, যেন মনের মাঝে একটাই লাইন বারবার রিপিট হচ্ছে তাদের, লা 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 লা। একজন আরেকজনের থেকে দৃষ্টি সরাতেই পারে না। তবে ততক্ষণে অন্যদিকে অঘটন ঘটে যায়। তানভীর সরকার এবং আয়েশা একজন আরেকজনের সাথে যুদ্ধ লেগে যায়। তবে সেটা বল প্রয়োগে নয়, মুখ মুখ প্রয়োগে। তর্ক থেকে বিতর্ক, সেটা থেকে জঘন্য ঝগড়া। আয়েশা নিজের শরীরে শরবত পরিষ্কার করতে করতে বলে, শালা ছোট লোক, আমাগো বাইতে এসে আমারই শরবত মারস। শাকচুনি রে, আগে যদি জানতাম তোর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, থু ফালাই আইতাম না। তোর মুখে ঝাঁটার বাড়ি শালা, তোরে কে বিয়ে করে? তুই নিজের মুখ আয়নায় দেখছিস সাতচন্নি? আমার মতো জোয়ান পুরুষ তোরে বিয়ে করবো? ওয়াক্থু, তোর কপালে বুইরা জুটবো, আর তোর কপালে হিজড়া। শাকচুন্নি রে। আয়েশা এবং তানভীর একজন আরেকজনের উপরে হাত পা চালানোর জন্য সবেমাত্র প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই আমেনা এবং তুষার এসে একজন আরেকজনকে শক্ত করে পেছন থেকে ধরে রাখে। তবু তারা হাত পা ঠিকই ছুড়াছুড়ি করে। আয়েশার পায়ের লাথি তানভীরের গায়ে গিয়ে পড়ে, কিন্তু আফসোস, সে রিপিট লাথি মারতে পারে না, কারণ তুষার সরকার ততক্ষণে তাকে অনেকটাই দূরে নিয়ে চলে যায়। বাপের ভাই ছাড় কইতাছি, আজকে ওরে জিন্দা পুতমু। তানভীরের কথা শুনে আয়েশা তেতে গিয়ে বলে, হাত কেটে অন্য হাতে ধরাবো শালা, আমারে থ্রেট দেস। এতটাই অশান্তি ছড়িয়ে পড়ে যে ভিতরে উপস্থিত বড়রাও এসে হাজির হয়। তানভীর সরকার নিজের আব্বুকে দেখে একদম নাদান ছেলের মতো দাঁড়িয়ে পড়ে, যেন দুনিয়াতে তার মতো অসহায় কেউ নেই। আয়েশাও কম কিসে, নিজের আব্বাজানকে দেখে সেও এক হাত ঘোমটা টেনে দাঁড়িয়ে পড়ে, যেন দুনিয়ার সব থেকে লক্ষ্মী মেয়েটা সে নিজেই। খুব ভারী কণ্ঠে তাজউদ্দিন সরকার জিজ্ঞেস করে, কি হচ্ছে এখানে? তানভীর সরকার একবার তুষার সরকারের দিকে তাকায়, কারণ তার ধারণা ছিল যে সে যখন কিছু বলতে যাবে বা তার দিকে এক ঝলক তাকাবে, ঠিক তখনই তুষার সরকার তার মুখের কথা কেড়ে নিয়ে কিছু একটা বানিয়ে বলে দেবে, যেটা সে এতকাল ধরে করে এসেছে। তানভীর সরকারকে প্রতিবার বাঁচিয়ে এসেছে সে। কিন্তু মজার ব্যাপার হলো, তুষার সরকার আজ যেন মুখে কুলু পাতে। তার মুখ গহ্বর থেকে একটি শব্দ বের হয়ে আসে না, এবং চুপচাপ জড়বস্তুর ন্যায় সে দাঁড়িয়ে থাকে। তানভীর সরকার বুঝে উঠতে পারে না তুষার সরকার আজ বেইমানি কেন করলো। তানভীর সরকার যখন মনে মনে তুষার সরকারকে গালমন্দ করতে ব্যস্ত, ঠিক তখনই তার কানে ভেসে আসে মেয়েলি কান্নার আওয়াজ। তড়িৎ গতিতে পেছন ফিরতেই দেখে ঘুমটার আড়ালে আয়েশা কি সুন্দর অ্যাক্টিংটাই না করছে। ফ্যাচ ফ্যাচ করে ন্যাকা মেয়ে লোকের মতো অশ্রুসিক্ত নয়নে আয়েশা তার বাবাজানের সামনে গিয়ে দাঁড়ায়। তারপর কাঁদো কাঁদো ভাব ধরে বলে, আব্বাজান, সে আমার উপরে শরবত ছুঁড়ে মেরেছে আব্বাজান। কথাটি বলেই মরা কান্না আরম্ভ করে দেয় আয়েশা। উপরে দাঁড়ানো তাজউদ্দিন সরকারকে
রাগে ফুলতে দেখে মাথার টুপি ঠিক করতে করতে একদম নাদান ছেলের মতো তানভীর সরকার এসে বলে, আপনি শুধু শুধুই রাগ করেন আব্বু, আমি শরবত ফেলার মতো লোকই না, তুষার কাকার কসম। কসম কেটে তানভীর সরকার চুপচাপ দাঁড়িয়ে পড়ে তার বাবার সামনে, যেন এই মুহূর্তে একমাত্র সেই সত্যি কথা বলছে আর আয়েশা পুরোপুরি মিথ্যা। কিন্তু তানভীর সরকারের মতো তুষার সরকার চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারল না। কুসংস্কার বলে যার নামে মিথ্যা কসম কাটে সে ঠাডা পড়ে মরে যায়। এমন অনেক কুসংস্কার রয়েছে যেগুলো তুষার সরকার মেনে চলে, এটাও তার মধ্যে একটা। তানভীর সরকারকে নিজের নামে কসম কাটতে দেখে তুষার সরকার চেঁচিয়ে বলে ওঠে, এই খবরদার, একদম আমার নামে কসম কাটবি না, আমার এখনো বিয়েই হয় নাই, ভবিষ্যতে বাচ্চাগুলোরও অনাথ করতে পারুম না। হুট করে তুষারকে এভাবে পাল্টি খেতে দেখে একটু রাগী দৃষ্টিতে তাকায় তানভীর সরকার এবং চোখের ইশারার মাধ্যমে বুঝিয়ে দেয় একা পেলে দেখে নেবে। আয়েশা এবং তানভীর যখন একজন আরেকজনের বাবাদের বোঝাতে ব্যস্ত, ঠিক তখনই তাজউদ্দিন সরকার বলে ওঠে, তানভীর, আপনার কি এই মেয়ে পছন্দ নয়? এভাবে সরাসরি জিজ্ঞেস করার ফলে একটু চুপসে যায় তানভীর সরকার। তার বাবা সকলের সামনে তাকে এভাবে জিজ্ঞেস করবে এটা সে কল্পনাও করতে পারেনি, কিন্তু যেহেতু জিজ্ঞেস করেছে সেহেতু এটার সঠিক ব্যবহার করতেই হবে। তানভীর সরকার কোনো ভনিতা না করে সরাসরি নাকচ করে দেয়, না আব্বু, পছন্দ নয়। তাজউদ্দিন সরকার পারভেজ কসাইয়ের দিকে তাকিয়ে তার কাঁধে হাত রাখে, তারপর কিছু না বলে বেরিয়ে পড়ে। তানভীর সরকারও তার পিছু পিছু যেতে থাকে, তবে যাওয়ার পূর্বে আয়েশাকে এমন একটা লুক প্রদর্শন করে যেটা দেখার পর আয়েশার মেজাজ তুঙ্গে উঠে যায়। সে এতদিন ছেলেদের রিজেক্ট করে এসেছে, আর আজকে তাকে একজন রিজেক্ট করলো। রাগে তিরতির করে শরীর কাঁপতে থাকে তার। মনে মনে বলে, ছোট লোকের বাচ্চা, গরু চোর, তোরা আমি দেখা নেব। সরকার বাড়ির সেই বিশাল ডাইনিং হলটা আজ যেন অদ্ভুতভাবে নিস্তব্ধ। চারপাশে দামি ঝাড়বাতির আলো ছড়িয়ে পড়েছে, কিন্তু সেই আলোতেও যেন একটা ঠান্ডা ভারী অন্ধকার জমে আছে। তানভীর সরকার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে টেবিলের একপাশে। তার চোখে আজ কোনো অহংকার নেই, নেই সেই চেনা দৃঢ়তা, শুধু চাপা অস্বস্তি আর অপরাধবোধ। পাশে তুষার সরকারও একইভাবে নিশ্চুপ, যেন নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। আজকের দিনটা আলাদা। আজ প্রথমবার তানভীর তার বাবার কথার অবাধ্য হয়েছে। ছোটবেলা থেকে যার প্রতিটি কথা ছিল আইন, যার একটুখানি চোখ রাঙানিতেও কেঁপে উঠত পুরো বাড়ি, তার সামনেই আজ সে নিজের সিদ্ধান্তে দাঁড়িয়েছে। টেবিলের অপর প্রান্তে বসে চুপচাপ তার বাবা। মুখে কোনো রাগ নেই, চিৎকার নেই, কিন্তু সেই নীরবতা, সেটাই যেন সবচেয়ে ভয়ঙ্কর। পাশ থেকে তানভীর সরকার এবং তুষার সরকার একজন আরেকজনকে চোখাচোখি করে, কি বলবে কিছু বুঝতে পারে না। ঠিক সেই মুহূর্তে তাজউদ্দিন সরকার উঠে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। মাঝ বরাবর গিয়ে একটু দাঁড়িয়ে তাজউদ্দিন সরকার বলে ওঠে, বাবা হিসেবে আমি ব্যর্থ। ব্যাস, তাজউদ্দিন সরকারের এই কথাটিই ছিল তানভীর সরকারকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। যেই বাবার ভালোবাসার জন্য নিজের অস্তিত্ব লুকিয়ে একজন সিধে সাদা মানুষের মতো সে ঘুরে বেড়ায়, সেই বাবাই আজ তার জন্য কষ্ট পেল। ভেতর থেকে নিজেকে বড় অসহায় মনে হতে থাকে তার, যেন দুনিয়া একদিকে এবং তার বাবা একদিকে। তানভীর সরকারের চোখ দিয়ে আপনা আপনি দুফোঁটা পানি বেয়ে পড়ে। কাঁধে কারো শীতল ছোঁয়া অনুভব হতে পেছনে ফিরে তাকায় তানভীর। মুখ শক্ত করে তুষার সরকারের উদ্দেশ্যে বলে, ওই চেমড়ি যদি সানডে মানডে ক্লোজ না করছি, আমিও সরকার ভাই না। কী করবি তুই? ওর গলা কাটটা সরকার বাড়ির সামনে ঝুলামো। বেশ দাপট নিয়ে এই কথাটি বলে তানভীর সরকার। তার চোখে মুখের খাড়া খাড়া রগগুলো সাক্ষী দিচ্ছে যে সে কতটা ক্রোধে রয়েছে। এখন যদি আয়েশা তার সামনে থাকতো, কালকেই আয়েশার জানাজার ব্যবস্থা করতো তানভীর সরকার, কিন্তু চোখের সামনে না থাকায় বড় বাঁচা বেঁচে যায় সে। পরের দিন ক্লাস শেষের ঘণ্টা বাজতেই আরশিনগর বিশ্ববিদ্যালয়ের করিডোর ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করলো। দিনের ক্লান্তি আর গল্পের রেশ নিয়ে আয়েশা তার বান্ধবীদের সাথে বের হয় গেটের দিকে। রোদটা তখন নরম হয়ে এসেছে, হালকা বাতাসে উড়ছে ওড়না। চারপাশে একটা শান্ত বিকেলের আবহ। আয়েশা সবসময়ের মতো একটু আলাদা। বাসা থেকে বের হওয়ার সময় যেমন বোরখা পরে, তেমনই ফেরার সময়ও পরে, কিন্তু মাঝের সময়টা নিজের মতো করে বাঁচে। ব্যাগ খুলে বোরখাটা বের করে সে, ঠোঁটের কোণে হালকা হাসি, যেন নিজের মনে নিজেই একটা গল্পের নায়িকা। ধীরে ধীরে বোরখাটা গায়ে জড়ায়, তারপর নিখুঁত ভঙ্গিতে নিকাবটা বেঁধে নেয়। আয়নার প্রয়োজনও পড়ে না তার, নিজেকে কেমন লাগছে সে যেন জানেই।
বান্ধবীদের সাথে একসাথে হাঁটতে শুরু করে আয়েশা। বিশ্ববিদ্যালয়ের গেট পেরিয়ে রাস্তায় পা রাখতেই হঠাৎ যেন পরিবেশটা বদলে যায়। কিছুটা অস্বাভাবিক নীরবতা, বাতাসে অদ্ভুত চাপা একটা ভয়। ঠিক তখনই আয়েশার চোখ আটকে যায় সামনে। রাস্তাটার একপাশে দাঁড়িয়ে থাকে তানভীর সরকার। তার চেহারায় সেই চেনা কঠোরতা, চোখে ভয়ঙ্কর স্থিরতা। তার পাশে কয়েকজন ছেলে, সবার হাতেই ধারালো অস্ত্রের ঝিলিক। তানভীরের হাতে ভারী রামদাটা বিকেলের আলোয় অদ্ভুতভাবে চকচক করছে। মুহূর্তের মধ্যে আয়েশার বুক কেঁপে ওঠে। তার বান্ধবীদের হাত শক্ত হয়ে যায় একে অপরের সাথে। কারো মুখে কোনো কথা নেই, শুধু চোখে আতঙ্কের ছাপ। আয়েশা উদ্দেশ্য করে তানভীর সরকার বলে, আজকে তুই শেষ ঢাকাইয়া মাল। হাতের রামদাটি শক্ত করে ধরে আয়েশার দিকে কড়া নজরে তাকিয়ে থাকে তানভীর সরকার। রাগে ফুসফুস করতে থাকা শক্ত চোয়াল এবং শরীরের অস্বাভাবিক কাঁপুনি বলে দিচ্ছে আয়েশার অবস্থা আজকে মোটামুটি খারাপ। মোটামুটি নয়, বরং ভালোই খারাপ হতে যাচ্ছে। আয়েশার দুই বান্ধবী শক্ত করে তার দুপাশে দুবাহুতে ধরে দাঁড়িয়ে পড়ে। তাদের হাতের কাঁপুনিতে নড়ে চড়ে ওঠে আয়েশার বাহুজোড়া। একে তো ফাঁকা ভার্সিটির রাস্তা, তার উপরে এই পাশের রাস্তায় সহজে কেউ আসেও না। আয়েশা এবং তার বান্ধবীরা এমন জনশূন্য রাস্তায় বা ফাঁকা স্থানে প্রায়শই আসে। এর প্রধান কারণ হচ্ছে আয়েশার বোরখা পরা। বাসা থেকে বোরখা পরে বেরিয়ে ফাঁকা রাস্তায় সে বোরখা খুলে নায়িকা সেজে ঘুরে বেড়ায়। আবার বাসায় যাওয়ার সময় বোরখা পরিধান করে নিকাব বেঁধে শুধু চোখ দুটো খোলা রেখে জিপ নিয়ে চলে যায়। তার আব্বাজানের চোখে সে এভাবে একজন আদর্শ মেয়েমানুষ হয়ে রয়েছে। প্রতিদিনের ন্যায় আজও সে জনশূন্য রাস্তায় এসে বোরখা পরে ঠিকই, কিন্তু হিজাব পরিধান করার পর আর নিকাব ঠিকমতো বাঁধতে পারেনি। সেটা সামনে ফেলার আগেই জমদূত তানভীর সরকারের দেখা পেয়ে যায় সে, তাও রামদা হাতে। ভয়ে জড়সড় হওয়া আয়েশার দিকে তানভীর সরকার একদম পা বাড়াতেই আয়েশা খুব জোরে দৌড় দেয় এবং তার বান্ধবীরা অন্যত্র। তিনজন তিন দিকে ছুটে পালাতে থাকে। তাদের এমন মূর্খের মতো কাজ দেখে তানভীর সরকার বলে, এইদিকে দুইজন যা, ওইদিকে দুইজন যা, আর আমি এই ঢাকাইয়া মালরে দেখতাছি। তানভীরের বলতে দেরি, কিন্তু তার পঞ্চপাণ্ডবের দুদলে বিভক্ত হতে দেরি নেই। জান্নাতির পিছনে ছুটে যায় কানা এবং বয়রা, কাকুলির পিছনে ছুটে যায় জাম্বু এবং কাইল্লাচোরা, এবং সামনের দিকে অর্থাৎ আয়েশার দিকে ছুটে যায় তানভীর সরকার এবং মাস্টার নবাব। বোরখা পরে যেখানে হাঁটাই মুশকিল হয়ে পড়ে, সেখানে দৌড়ানো খানিকটা ড্রাইভিং না শিখে গাড়ি চালানোর মতোই। আয়েশা বেশ হিমশিম খেতে থাকে বোরখা পরে দৌড়ানোর ফলে, কিন্তু তার পা জোড়া যেন আজ থামতেই চাইছে না। কারণ জীবন বাঁচানো ফরজ, আগে জীবন বাঁচাতে হবে, তারপর বোরখা। বিদ্যালয় থেকে উত্তরে গেট পেরিয়ে জনশূন্য স্থানের 1/3 জায়গায় দখল করে রেখেছে মিনা মঞ্জিল। তানভীর সরকারের আড্ডাখানা হয় এখানে সহজে কেউ আসে না। দৌড়াতে দৌড়াতে আয়েশা একদম মিনা মঞ্জিলের সামনে এসে দাঁড়ায়। মিনা মঞ্জিলের বিশাল ফটক পেরিয়ে আয়েশার দম নিতে না নিতেই ভেতরে ঢুকে পড়ে। চারপাশ যেন এক অদ্ভুত নীরবতা। মিনা মঞ্জিলটা ঠিক রাজকীয় প্রাসাদের মতো, উঁচু খিলান, মোটা স্তম্ভ, আর জায়গায় জায়গায় খসে পড়া রঙের বয়সের ছাপ স্পষ্ট। ভেতরের উঠানটা প্রশস্ত, মাঝখানে ফাঁকা জায়গা, চারদিকে বারান্দা ঘেরা। পুরনো লণ্ঠনের মতো ঝুলে থাকা বাতিগুলো হালকা দুলতে থাকে। দূরে কোথাও একটা দরজা কিঞ্চিত খোলা, সেখান থেকে আসা অন্ধকার যেন আরও গভীর। হাঁপাতে হাঁপাতে আয়েশা উঠানের একপাশে ভাঙা দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ে। দেয়ালটা শ্যাওলা ধারা স্পর্শ করাতে ঠান্ডার স্যাঁতস্যাঁতে অনুভূত হয় তার। সে শরীরটাকে যতটা সম্ভব গুটিয়ে নেয়, নিঃশ্বাসটাকেও আটকে রাখার চেষ্টা করে, যেন তার সামান্য শব্দও এই ভয়ঙ্কর নীরবতার মধ্যে প্রতিধ্বনি হয়ে উঠতে পারে। তার বুকের ধুকপুকানি এত জোরে শোনা যাচ্ছে যে মনে হয় পুরো প্রাসাদটাই শুনতে পাচ্ছে। বাইরে থেকে ভেসে আসা পায়ের শব্দে তার চোখ বড় বড় হয়ে যায়। কিছুক্ষণ পর আয়েশা শুনতে পারে তানভীর চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, মিনা মঞ্জিল থাইক্কা আজকে তোর লাশ নিয়ে বাইর হমু ঢাকাইয়া মাল। ভয়ে নিজের মুখে হাত চেপে নিঃশ্বাসটিও বেশ ভেবে চিনতে নিতে থাকে আয়েশা। তবে সত্যি কি আজ তার শেষ দিন? প্রচণ্ড ভয় এবং ভীতি যখন তাকে ঘিরে ধরেছিল, ঠিক তখনই পেছনে কারো উপস্থিতি টের পায় আয়েশা। পেছনে কে রয়েছে এটা তো স্পষ্ট, কিন্তু আয়েশা কিভাবে সাহস সঞ্চয় করে পেছনে ফিরে তাকাবে এটা অস্পষ্ট। ওই যে কথায় রয়েছে না, যখন মানুষ ভুল করে তখন পদে পদে ভুল করে।
বিষয়টি ঠিক সেই রকমই ছিল। আয়েশা কোনো কিছু বুঝে উঠতে না পেরে সামনের দিকে পা বাড়াতেই হাতে হ্যাঁচকা টান খায় সে। তানভীর সরকার এক ঝটকাতেই তাকে ঘুরিয়ে নেওয়াতে ভয়ে আয়েশা তার চোখ বড় বড় করে চিৎকার দিয়ে তানভীরের দিকে তাকায়। তানভীরের হাতে রামদাটি তখন হাওয়াতে উঠেছে তো ঠিকই, কিন্তু আয়েশার উপরে আর প্রয়োগ হয়নি এবং তানভীর সরকার ভূত দেখার মতো আয়েশার দিকে তাকিয়ে থাকে। আয়েশার নিকাবের আড়ালে শুধু তার চোখ জোড়া তানভীরের সামনে পড়ে। কিছুক্ষণের মধ্যে তানভীর হাত থেকে রামদাটি মাটিতে পড়ে যায়। আয়েশার বাহু ছেড়ে দিয়ে চুপচাপ তার দিকে তাকিয়ে থাকে তানভীর। আয়েশাও চুপচাপ তানভীরের দিকে তাকিয়ে আছে। সে সঠিক বুঝতে পারে না তানভীরের হলোটা কি। এই লোক তো তাকে খুন করতে এসেছিল, তাহলে এখন এভাবে দাঁড়িয়ে পড়লো কেন? তানভীর সরকার ও আয়েশা একজন আরেকজনের দিকে তাকিয়ে থাকার সময় তার পঞ্চপাণ্ডব বাকি দুজনকে নিয়ে হাজির হয়। পুরো ঘটনাটি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মোটামুটি ধারণা হয়ে পড়ে নবাবের। এখন আর কোনো খুন হচ্ছে না, বরং তানভীর সরকার নিজেই খুন হয়ে গেছে। নবাব আয়েশা এবং বাকি তিনজনকে ইশারা করে খুব সম্মান দিয়ে চলে যেতে বলে। ইশারা পেতেই আয়েশা এবং তার বান্ধবীরা তড়িঘড়ি করে চলে যায়, এক সেকেন্ডও দেরি করে না। সকলের মুখে যখন প্রশ্নের চিহ্ন উপস্থিত, ঠিক তখনই গালে হাত দিয়ে তানভীর সরকার মাটিতে বসে পড়ে এবং আস্তে আস্তে বেশ আফসোস নিয়ে বলে, এমন একটা ধানি লঙ্কা আমার কপালেই জুটল। মাটিতে ধপাস করে বসে পড়ে হাই হুতাশ করতে থাকে তানভীর। এতদিন যাকে খোঁজার জন্য পোস্টার বানিয়েও লাভ হলো না, তাকে কিনা না চাইতেই পেয়ে গেল। তার উপরে আচ্ছা খাসা বিয়েটা হচ্ছিল, সেটাও ভেস্তে গেল। তানভীর সরকার এতটাই হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তার পঞ্চপাণ্ডব কী বলবে কিছু বুঝে উঠতে পারে না। একজোড়া চোখ, যার খোঁজে মোটামুটি ছন্নছাড়া হয়ে যায় তানভীর সরকার, সেই মেয়েটি তার চোখের সামনে ঘুরঘুর করে বেরিয়েছে এতদিন ধরে, কিন্তু সে টেরই পেল না। কথায় আছে না, অভাগা যেদিকেই যায় সেদিকেই পানি শুকিয়ে যায়। তানভীর সরকারের বিষয়ে কথাটি একদম খাপে খাপ মিলে যায়। বেশ কিছুক্ষণ ধরে তানভীর সরকারকে চুপ থাকতে দেখে নবাব সাহস জুগিয়ে বলে, বড় ভাই, এইটাই কি ভাবিস আপনি? নবাবের কথা শুনে মাটিতে বসা তানভীর মাথা উঁচু করে তাকায়, তারপর মাথা নাড়ে দুবার উপর নিচ করে। নবাব বলে, খাইছে রে, শেষমেশ আপনার জাতশত্রু। কথাটি শেষ হতেই তানভীর সরকার উঠে দাঁড়ায় এবং শরীরে মোচড় দিয়ে বলে, বউ আমার ডাইনি, তাই তাকে এতদিন চিনিনি। এমন সময়ও তানভীর সরকারের কথা পেটে খিল ধরিয়ে দিতে বাধ্য। তবে পঞ্চপাণ্ডব জানে এখন হাসাহাসি করা বিপজ্জনক। তাদের পেছন সাইডে লাঠি চার্জ হবে, তাই প্রত্যেকেই মুখে কুলু পাতে। মাঝ থেকে কানা বলে ওঠে, ভাই, আমাকেও হবু ভাবি কিন্তু মারামারি পছন্দ করে না। কানার কথা শেষ হতেই তানভীর সরকার হাতের রামদাটি নবাবের হাতে ধরিয়ে দিয়ে পকেট থেকে রোদ চশমা বের করে পড়ে। চুল ঠিক করতে করতে বলে, আমি আবার মারামারি করলাম কবে? এক্সকিউজ মি। তানভীর সরকার ভদ্রলোকের মতো বেরিয়ে যেতে থাকে মিনা মঞ্জিল থেকে, যেন তার মতো সাধু লোক আর একটি খুঁজে পাওয়া দুষ্কর। হঠাৎ পাজি থেকে হাজিতে রূপান্তর হওয়া তানভীরের রূপ দেখে জাম্বু বলে, ভাইয়ের মুড আর আমার পেট কখন কমে আর বাড়ে কিছুই বুঝি না বাল। অট্টহাসিতে ফেটে পড়ে সকলে। এখন শুধু দেখা বাকি তানভীর সরকারের পরিবর্তন, তাও একটি মেয়ের জন্য। দৌড়াতে দৌড়াতে বাস স্ট্যান্ডে এসে পৌঁছায় আয়েশা এবং তার সখীগণ। তারা প্রত্যেকেই প্রচণ্ড হাঁপাতে থাকে। আজ তার উপর জিপও আনেনি আয়েশা, যার ফলে তাদের বাসে করে যেতে হচ্ছে। হাঁপাতে হাঁপাতে জান্নাতি বলে, পারি চালো, আর একটু হইলে তিনজন মরতাম। পাশ থেকে বোরখা ঠিক করতে করতে কাকুলি বলে, বাপের জন্ম এমন ভয় পাই নিক্কা, কি দৌড়টাই না করাইলো আমাগো। জান্নাতি এবং কাকুলির কথা আয়েশা শুনছিল ঠিকই, কিন্তু তার মস্তিষ্কে বোধ হয় অন্য কিছু চলছিল। সে তেমন একটা পাত্তা না দিয়ে ইশারা করে সামনের দিক দেখিয়ে বলে, বাস আইতাছে। তিনজনে বাসে ওঠার জন্য সুন্দর মতো দাঁড়িয়ে পড়ে। আরশিনগর থেকে পুরান ঢাকা মোট 1.5 ঘন্টার মতো লাগে। আয়েশার ইচ্ছে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু তারা তিনজনেই চান্স পায়নি, যার ফলে একটু দূর হলেও আরেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা চেষ্টা করে এবং সফলও হয়, কিন্তু যাতায়াতের বেলা তিনজনেরই জান বেরিয়ে যায়। সপ্তাহে 3 দিন বেশ ঝামেলা পোহাতে হয় তাদের, তবু স্বপ্নের কাছে জার্নি আর কি জিনিস। একবার স্বপ্ন পূর্ণ হলে এই জার্নি তখন অন্যের জন্য অনুপ্রেরণা হবে, তাই তারা কষ্ট হলেও পড়াশোনা চালিয়ে যায়।
দেখতে দেখতে রংচটা বাসটি তাদের সামনে এসে দাঁড়ায়। লোকসংখ্যা কম হয়, তারা সহজেই উঠে মাঝ বরাবর সিটে বসে পড়ে। প্রচণ্ড ক্লান্ত থাকায় তারা আগে বুক ভরে নিঃশ্বাস নিতে থাকে। বেশ কিছুক্ষণ দম নেওয়ার পর আয়েশা বলে, সেদিনের নকল সালমান শাহ আর কেউ না, এই গরু চোরেই ছিল। মুখে সবেমাত্র পানি নেওয়া জান্নাত ফিক করে মুখ থেকে পানি বের করে ফেলে। আয়েশার প্রথম ক্রাশ শেষমেশেই খুনি। জান্নাতি এবং কাকুলি একজন আরেকজনের মুখের দিকে তাকায়। আয়েশা তাতে তেতে রয়েছে এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু এবার কি হবে? কারণ আয়েশা তো ছেড়ে দেওয়ার মেয়ে নয়, তাকে দৌড় করিয়েছে। সে এর থেকে ডাবল দৌড় করিয়ে ছাড়বে। তার উপরে তার তীক্ষ্ণ চাহনি বলে দিচ্ছে তানভীরের কপালে দুঃখ না, বরং কষ্টের পাহাড় রয়েছে। দেখতে দেখতে সূর্যটি ডুবে যেতে থাকে, কিন্তু আয়েশার মনের খোরাক নয়। সে পণ করে ফেলেছিল তানভীর সরকারকে দেখে নেবে। মিনা মঞ্জিলের নিচতলায় কসাইখানায় মাঝে মাটিতে শরীর ছেড়ে দিয়ে শুয়ে থাকে তানভীর সরকার। চোখ জোড়া আজ প্রশান্তির ছায়াতে ভরপুর, যেন অনেক কষ্টে খুঁজে পেয়েছে অমূল্য রতন। তানভীর সরকার আনমনেই বলে, মেয়ে তো না, পুরো একটা আগুন। বউ হিসেবে খারাপ হবে না। নিজের নিজের মনকে সান্ত্বনা দিতে থাকে তানভীর। কারণ সে যেমন শান্ত মেয়ে পছন্দ করত, আয়েশা ছিল ঠিক তার উল্টো, একদম ধানি লঙ্কা। যার ফলে তানভীর সরকার তাকে ধানি লঙ্কা নামটি উপাধি দেয়। আয়েশার কথা ভাবতে ভাবতে তানভীর সেখানেই ঘুমিয়ে পড়ে। মন শুধু বারবার বলছিল কবে দেখা পাবে সেই কাঙ্ক্ষিত রমণীর। দেখতে দেখতে 2টো দিন এভাবেই কেটে যায়। এই 2 দিনে সব কিছু স্বাভাবিকভাবে চললেও তানভীর সরকার ছিল অস্বাভাবিক। ভেতর ভেতর আয়েশাকে দেখার এক অতৃপ্ত বাসনা জেগে বসে তার মনে। শুধু মন বলছিল কখন দেখতে পারবে তার পছন্দের রমণীকে। সোমবার সকালটা ছিল একদম নিয়মমাফিক। 1996 সালের সেই সময়কার বিশ্ববিদ্যালয়ের পরিবেশে যেমনটা হওয়া স্বাভাবিক। বড় বড় কাঠের বেঞ্চ, সামনে লম্বা ডায়াস আর চক ডাস্টে ভরা ব্ল্যাকবোর্ড। ক্লাস শুরু হওয়ার আগে ছাত্রছাত্রীরা নিজেদের জায়গা ঠিক করে বসে পড়ে। ছেলেরা সাধারণত এক পাশে, মেয়েরা আরেক পাশে। শিক্ষক ঢোকার সাথে সাথেই পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়, কারণ তখন ক্লাসের শৃঙ্খলা ব্যাপারটা ছিল বেশ কড়াকড়ি। আয়েশা তার বান্ধবীদের সাথে মেয়েদের সারিতে বসে মনোযোগ দিয়ে লেকচার শুনতে থাকে। তার সামনে খোলা খাতা, হাতে কলম, প্রতিটি কথা ধরার চেষ্টা করতে থাকে সে। এমন সময় দরজার পাশে হালকা গুঞ্জন ওঠে। সবাই না তাকালেও কিছু চোখ ঘুরে যায় ওদিকে। তানভীর সরকার, ভার্সিটির ভিপি, সিনিয়র, তার প্রবেশটা সবসময় একটু আলাদা, না চাইলেও একটা উপস্থিতি তৈরি করে। কিন্তু ক্লাস চলাকালীন কোনো সিনিয়র ঢুকে পড়া বা বসে পড়া, এটা একেবারেই নিয়ম বহির্ভূত। সাধারণত কেউ এমন সাহস করে না, বিশেষ করে শিক্ষকের সামনে। তবুও সে ঢুকে পড়ে। কোনো অনুমতি না নিয়েই ধীর পায়ে হেঁটে এসে আয়েশার ঠিক ওপাশের বেঞ্চে বসে পড়ে। কয়েকজন ছাত্র একে অপরের দিকে তাকাতে থাকে। শিক্ষক একবার তাকিয়েছিলেন, কিন্তু কিছু বলেন না। হয়তো ভিপির প্রভাব, অথবা পরিস্থিতি এড়িয়ে যাওয়ার এক অদ্ভুত নীরবতা। আয়েশা প্রথমে নিজেকে সামলে নেয়, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই তার ভ্রু কুঁচকে ওঠে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে সে তাকায় তানভীর সরকারের দিকে। তাকাতেই দেখা গেল গালে হাত দিয়ে তানভীর সরকার তার দিকেই তাকিয়ে রয়েছে। আয়েশা বিরক্ত হয়ে মুখ বাঁকায়, আর কোনো কথা না বলে উঠে অন্য বেঞ্চে গিয়ে বসে পড়ে। তার বান্ধবীরা চোখাচোখি করতে থাকে, কিছুটা অবাক, কিছুটা মজা সবাই পাচ্ছিল। 2 মিনিটও হয় না, তানভীর আবার উঠে দাঁড়ায়। পুরো ক্লাসের মাঝখান দিয়ে হেঁটে সে আবারও আয়েশার পাশের সিটে গিয়ে বসে পড়ে। আয়েশা ধৈর্য শেষের দিকে, সে আবার উঠে যায়, এবার একটু দূরের বেঞ্চে। কিন্তু একই ঘটনা, তানভীর যেন একগুঁয়ে হয়ে আছে। সে বারবার জায়গা বদলাতে থাকে, আর প্রতিবারই আয়েশার পাশে গিয়ে বসে পড়ে। কপাল কুঁচকে দাঁড়িয়ে পড়ে, তারপর হনহন করে ক্লাস থেকে বেরিয়ে যায়। আয়েশা বের হওয়ার সাথে সাথে তানভীর সরকারও বেরিয়ে পড়ে এবং ঝুঁকের মতো আয়েশার পিছু পিছু হাঁটতে থাকে। আয়েশা পাত্তা না পেয়ে তানভীর সরকার একটা ছোট ইট নিয়ে আয়েশার পেছনে ঢিল মারে, কিন্তু অসাবধানতার ফলে ঢিলটা আয়েশার একদম মাথার পেছনে লাগে। বেশ ব্যথা পায় সে। পেছনে হাত দিয়ে তাতে দাঁত পিষে বলে, মরার পাখনা গজাইছে তোর?